মেরুকরণের এই বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মতো পরাশক্তিগুলো যখন যার যার দল ভারী করতে ব্যস্ত, তখনই কূটনৈতিক খেলায় পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ ফার্স্ট স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কৌশল গ্রহণ করেছে তারেক রহমান সরকার। আর এতেই যেন অনেকটা সমীহ বেড়েছে ইন্দো প্যাসিফিকের অন্যতম অংশীদার বাংলাদেশের। আসছেন একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তি, এর মধ্যে অন্যতম ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। 3 দিনের সফরে এসে গত শনিবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভূয়সী প্রশংসা করে বলেছেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং অংশীদারিত্ব জোরদার করা এখন যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার। জানিয়েছেন ঢাকায় মার্কিন বিনিয়োগকারীরা শিগগিরই একটি ইউএস ইনভেস্টর সামিট আয়োজন করতে আগ্রহী। এদিকে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিযোগিতায় নেমেছে ভারত ও চীনও। জানা গেছে ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে মোদী সরকার। তবে ওই আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সম্মেলনে যোগ দিবে কি না সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতার সংস্থায় প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। প্রচলিত কূটনৈতিক অবস্থান থেকে সরে এসে সৌদি আরবের নেতৃত্বাধীন 14 দেশের একটি কৌশলগত সামরিক জোটেও যোগ দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতে, এক দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করে আরেক দেশের সঙ্গে সম্পর্ক তারা কখনোই করবে না। তবে কি সত্যি বিশ্ব রাজনীতিতে কদর বাড়ছে বাংলাদেশে, নাকি রাজনীতির মাঠ বাংলাদেশের হলেও এখনো খেলোয়াড় বিদেশিরা? ভূ রাজনীতির কঠিন পরীক্ষায় কে কেমন চাল চালছে, এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, জামায়াত ইসলামীর সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী এবং দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। রাহিদ এজাজ, আপনাকে দিয়ে শুরু করি। রাজনীতি নাকি কূটনীতির ছক? যেই মুহূর্তে যেই জায়গাটিতে রাজনীতিতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, সেখানে আমরা বারবার এই সরকারকে বলতে শুনছি বাংলাদেশ ফার্স্ট। এই মুহূর্তে কূটনৈতিক যত চ্যালেঞ্জ আছে, কিংবা যদি আমি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এই সম্পর্কের কথা বলি, কিংবা আজকে আসলে সৌদির সাথে যেই জোটের একযোগ হলো বাংলাদেশ, এই সবকিছু মিলে যদি চিন্তা করি, সত্যিকার অর্থে কি আমরা বাংলাদেশ ফার্স্ট জায়গাটিকে রাখতে পারছি? হ্যাঁ, ধন্যবাদ। আপনার অনুষ্ঠানে যে শিরোনাম রাজনীতি এবং কূটনীতি আর বাংলাদেশ ফার্স্ট রাখতে পারছি কিনা, দেখুন, পররাষ্ট্রনীতি তো আসলে হওয়া উচিত হচ্ছে আপনার ইন্টারনাল পলিটিক্সের যে ডিনামিক্স, সেই ডিনামিক্সটা ধরে ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে নিয়ে আমি আমার যে বিভিন্ন জোট আছে, বিভিন্ন দেশ আছে, বিভিন্ন অঞ্চলে তাদের সাথে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া। এবং আমরা যদি আপনি যেভাবে অনুষ্ঠানে আলোচনাটা শুরু করেছেন, সৌদি আরবের সাথে গত বৃহস্পতিবার যে রিয়াদে নতুন জোট তৈরি হলো, এবং এই জোট তৈরি হওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ফলে আমরা দেখেছি হরমুজ প্রণালীতে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে এবং বাবেল মান সহ অন্যান্য জায়গায় সুইজ ক্যানাল, গালফ অফ ইডেন, এই সবগুলো জায়গাকে ধরে লোহিত সাগরে যাতে চলাচলটা সুগম করা যায় সেজন্য। এবং বাংলাদেশ এটাতে যুক্ত হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের একটা প্রবণতা আছে কোনো কিছু ঘটার সাথে সাথে প্রতিক্রিয়া দেখানো এবং জিনিসটার মধ্যে পুরোপুরি না ঢুকা আত্মস্থ করা। তো আমি মনে করি বাংলাদেশ এই জায়গায় জায়গায় আছে, নিশ্চয়ই সরকারের উচ্চ পর্যায়ে একটা আলোচনা কোনো না কোনো স্তরে হয়েছে, না করে এটা যাওয়ার কথা না। এবং আমরা সৌদি জোটে গেছি, সৌদি জোটে যাওয়ার পাশাপাশি আমরা দেখলাম সার্জিও গোরের যে ভিজিটটা বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শনিবারে শেষ হলো। সার্জিও গোর ঢাকা ছেড়ে যাওয়ার আগে আমরা দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে চীনের নেতৃত্বে একটা এআই রিলেটেড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হয়েছে, যেটাকে ওয়াইকো বলা হচ্ছে। তো সেই ওয়াইকোতে আমরা অবজারভার স্ট্যাটাসে জয়েন করেছি এবং সেটি অনেকের কাছে মনে হতে পারে তড়িঘড়ি করে হয়েছে, কিন্তু আমি যতটা জানি কমপক্ষে 2 থেকে 3 মাস এটা নিয়ে আলোচনা হচ্ছিল। এবং আমাদের জুলাই মাসে সাংহাইয়ে যে সম্মেলন হয়েছে, সেখানে আমাদের তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী উপস্থিত ছিলেন, প্রতিনিধিত্ব করেছেন। কূটনীতির যে ছকের যে কৌশল এই মুহূর্তে আসলে বাংলাদেশকে মেনে চলতে হচ্ছে, সেখানে কি এই সরকার যথেষ্ট কৌশলী? এই সরকার এঙ্গেজ হওয়ার চেষ্টা করছে সবগুলো, আমি একটু আগে বলছিলাম, দেশের সাথে এবং স্বার্থটা রেখে। যেমন ধরেন ইরান এখন সৌদি জোটের প্রসঙ্গে বলি, খুব স্বাভাবিক সঙ্গতভাবে এসছে এই জোটটা যে হলো, নিশ্চয়ই আমাদের বলার অপেক্ষা রাখে না। ইরানের সাথে তো হুতির যে সম্পৃক্ততা, এক ধরনের অ্যালায়েন্স আছে, আমরা সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে মন্তব্য করছি, তাহলে কি আমরা কোনো আক্রমণের শিকার হব কিনা বা এই জোট কাউকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে কিনা। আমরা যদি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস লিস্টটা অনুসরণ করি এবং আরো গভীরে যাই, ওখানে কিন্তু পরিষ্কার বলা আছে
পণ্য পরিবহন সুরক্ষার জন্য দেওয়া হয়েছে, সেটাতে কাউকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করার নয়। এটা বেসিক জিনিস। আর বাংলাদেশ এখানে যোগ দিয়েছে মানে বাংলাদেশ যে এই প্রতিরক্ষার প্রত্যেকটা কাজে যুক্ত হবে এটার কোনো নিশ্চয়তা নেই। প্রাথমিকভাবে যে আলোচনা হয়েছে বলে জেনেছি এটা ভলান্টারি। সৌদি আরব এই কমান্ড পজিশনে থাকবে, অন্যান্য যে দেশগুলো তাদের সামর্থ্য অনুযায়ী অংশ নেবে। তো সৌদির সাথে এই বিষয়টাতে এই মুহূর্তে আপনি বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের মানুষ অন্তত আশঙ্কার জায়গাটি নাই। আমি এই মুহূর্তে এটাতে আশঙ্কার জায়গা দেখছি না। একটু বলে আমি আলোচনাটা আমার সমালোচকদের কাছে ছেড়ে দিব। আপনার নিশ্চয় মনে আছে আমরা 2015 সালে আইএস বিরোধী বা সন্ত্রাসবাদ বিরোধী একটা ইসলামিক কোয়ালিশন হয়েছিল, বাংলাদেশ এটাতে যোগ দিয়েছিল 2015 সালের ডিসেম্বরে। 2015 সালের ডিসেম্বর থেকে 2022 পর্যন্ত কিন্তু বাংলাদেশ যোগ দিল, সক্রিয় ছিল না। এবং 22 সালে সেই কোয়ালিশনের অ্যাক্টিং চিফ এসে রিকোয়েস্ট করে গেছিল বাংলাদেশ যাতে সক্রিয় হয়, যেই জনবল পাঠানোর কথা সেখানে যাতে যোগ দেয়, কারণ বাংলাদেশ যোগ দিল সেখানে সক্রিয় হয়নি। তো আমরা সেই অভিজ্ঞতার আলোকে দেখতে পারি যে একটা কোয়ালিশনে যাওয়া মানে আপনি যে অন্যের বিরুদ্ধে কোনো রকম সংঘাতে জড়িয়ে গেলেন, ওইটা বলার আগে আমার মনে হয় একটু চুলচারা বিশ্লেষণ করা দরকার। ইভেন একটু বলেই ফেলি, একটু আগে যেটাতে বললাম, সার্জিও গোর বাংলাদেশের প্রশংসা করে গেছেন এবং প্রধানমন্ত্রী যখন ওনাকে বিনিয়োগের কথা বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর, সফটওয়্যার, তো প্যাক্সিলিকা বলে আমেরিকার একটা এআই ইনিশিয়েটিভ আছে। তো প্রশ্ন উঠতে পারে, একদিকে প্যাক্সিলিকায় বাংলাদেশের যোগদানের সুযোগ আছে এটা বলছে, এবং সার্জিও গোর প্লেন নিয়ে বাংলাদেশের আকাশসীমা ছেড়ে যাওয়ার আগে চীনের জোটে যোগ দিল, তাহলে কি বাংলাদেশ একটা সংঘাতে জড়িয়ে গেছে? এমন আলোচনা কিন্তু কাল বিকেল সন্ধ্যা থেকে আমরা যদি সোশ্যাল মিডিয়া দেখি ঝড় বইছে, হইতেই পারে। কিন্তু বাংলাদেশ এটা করার আগে কিন্তু আমরা একবার ভাবছি না নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি যখন আসছে তার সঙ্গে কিংবা তার দেশের সঙ্গে কোনো না কোনো স্তরে আলোচনা করেছে। একটু অন্যরকম একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই, রাহিদ এজাজ, মানে সার্জিও গোরের সাথে কি কোনো সাংবাদিকের ব্যক্তিগতভাবে কোনো কথা বলার সুযোগ হয়েছে? না, কথা বলার সুযোগ হয়নি। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বেরিয়ে মূলত টিভি সাংবাদিক যারা ছিলেন তাদের সঙ্গে তিনি তার বক্তব্যটা রেখে গেছেন এবং বলে গেছেন যে বাংলাদেশকে কি চোখে দেখে, প্রধানমন্ত্রীকে কি চোখে দেখেন এবং বাংলাদেশের সাথে সম্পর্কটা কোথায় নিতে চান। তো ছোট্ট করে এই জায়গায় শেষ করব, আমি যেটা জেনেছি এবং আমি যেটা বুঝতে পারছি, চীনের সঙ্গে যখন বাংলাদেশ এই অ্যালায়েন্সে গেছে, এটা ধরেই নিতে পারি যে কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ তার অবস্থানটা অবহিত করেছে। আপনি যেটা আমাকে প্রশ্ন করেছিলেন স্বার্থের দিকটা দেখছি কিনা, তো সেই জায়গাতে এখন পর্যন্ত যেভাবে এঙ্গেজমেন্ট আছে আমি মনে করি স্বার্থের দিকগুলো দেখে বাংলাদেশ এগোনোর চেষ্টা করছে এবং এই যে শুরু করলো এই যাত্রাটা যাতে এই ভারসাম্যটা থাকে সেটাতে কিন্তু মনোযোগী হতে হবে। নিশ্চয়ই সেই যাত্রাটির জায়গাটিতে সালাউদ্দিন আইয়ুবী আপনার কাছে আসি, যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের এই যে সম্পর্ক, কিংবা বাংলাদেশ আসলে যুক্তরাষ্ট্র হোক কিংবা চীন হোক, মানে যে রাষ্ট্রগুলোকে আমরা পরাশক্তি বলি তাদের সাথে এক ধরনের ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। বাংলাদেশের জায়গাটি থেকে যদি আমি একটু রাজনৈতিক দলে আসি, মানে জামায়াত ইসলামীর সাথে যুক্তরাষ্ট্রের একটা ভালো সম্পর্ক আছে, মানে এটা দীর্ঘদিন ধরে, মানে হঠাৎ করে জামায়াত ইসলামীর সাথে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্কের কারণটা কি? দেখুন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং সম্মানিত আলোচকবৃন্দ যারা রয়েছেন। যুক্তরাষ্ট্রের সাথে জামায়াত ইসলামের হঠাৎ করে সম্পর্ক নয়, আপনি বলছিলেন যে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক। যুক্তরাষ্ট্রের সাথে নয়, শুধু গণতান্ত্রিক সকল দেশের সাথেই জামায়াত ইসলামের ভালো সম্পর্ক রয়েছে, কারণ বাংলাদেশ জামায়াত ইসলামী একটি গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের কার্যক্রমগুলো পরিচালিত করে বিধায় সবাই যার যার জায়গা থেকে সেই সম্পর্কটুকু বজায় রাখে। জামায়াত ইসলামের দুর্বলতা হলো জামায়াত ইসলাম কখনো রাষ্ট্র ক্ষমতায় ছিল না, যে কারণে রাষ্ট্রীয় পর্যায় থেকে জামায়াত ইসলামের যে সুসম্পর্ক জায়গাটা থাকার কথা সেই জায়গাটা হয়তো আপনি কিছুটা ঘাটতি পেতে পারেন। কিন্তু রাজনৈতিক দল হিসেবে, এখন বিরোধী দল হিসেবে যে ভূমিকাটা থাকা দরকার, তার প্রেক্ষিতে যে সম্পর্ক থাকা দরকার, শতভাগ সম্পর্ক জামায়াত ইসলামী রয়েছে। আবার যেই জায়গায় জামায়াত ইসলামী সমালোচনা করা দরকার বাংলাদেশের স্বার্থে, দেশের প্রয়োজনে, সেই সমালোচনাটা যথাযথভাবে কিন্তু জামায়াত ইসলামী করে যাচ্ছে এবং করছে। দেখেন, সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদী যে বৈঠক করেছেন, সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের এবং ভারতের সাথে এখন যে সম্পর্কের জায়গাটা আছে, এটাতে খুব স্বাভাবিকভাবে এই বৈঠকটাকে নেওয়া যায়। ভারতের অ্যাম্বাসেডারও
অ্যাম্বাসেডর ঠিক আছে, কিন্তু তিনি কথা বলতে পারতেন ভারতে বসে, তিনি বাংলাদেশে এসে কথা বলাটা সেটাই সেটা প্রশ্ন। সৌজন্যমূলক। জামাতের সম্মানিত আমির বলেছেন সৌজন্যমূলক হলে এটা খুবই স্বাভাবিক, কিন্তু যেটা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট হয় তাহলে এটা দুই দেশকে সামনে রেখে সেটা বলা দরকার ছিল বলে জামাত ইসলামী বলেছে। এটা জামাত ইসলামী স্ট্যান্ড, জামাত ইসলামী মনে করছে এরকম হওয়া উচিত ছিল। এই কথাটা বলতে পারাটা এটা একটা সাহসিকতা, দেশপ্রেমের পরিচয়, এবং জামাত ইসলামীর আবার যে বিভিন্ন সময় বৈদেশিক নীতি এটার একটা বহিঃপ্রকাশ। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে জামায়াত ইসলামী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, কিংবা তাদের যে আসলে কূটনৈতিক যে কৌশল সেটি পরিচালনা করে, সেটি নিয়ে আপনার এটা কি মনে হয়? আপনি কিসের ভিত্তিতে বলছেন যে জামাত ইসলামী যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে রাজনৈতিক দল পরিচালনা করে, সংগঠন পরিচালনা করে, বা বাংলাদেশের রাজনীতি করে? এটার কোনো বেজ আছে কিনা আমি জানি না। মানে বিশ্লেষকরা বলেন দীর্ঘ সময় বিশ্লেষকের ধরে। বক্তব্য আর অকাট্য প্রমাণ দুটো একই কথা নয়, বা আপনার মতামত এটা একই কথা নয়। এটার জটিলতা আমি মনে করি যে খুব মানে অবান্তর কথাই বলছেন, কারণ এটার কোনো, আমি যতটুকু জামাত ইসলামীকে চিনি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে, এরকম কোনো তথ্য, এরকম কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জামায়াত ইসলামের রাজনৈতিকভাবে কোনো সেরকম সহযোগিতা নাই। মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে বা তাদের সাজেশনে বা তাদের সহায়তায় রাজনৈতিক কর্মকাণ্ড চালায় বা এরকম কাজ করে, এটা জামাত ইসলামের ক্ষেত্রে কোনোভাবে এটা প্রযোজ্য না, যথার্থ নয়। বাংলাদেশ জামাত ইসলামের জায়গা থেকে জামাত ইসলামী তার যে রাজনৈতিক এজেন্ডা, তার রাজনৈতিক কর্মসূচি, এটা একেবারে সুস্পষ্ট করে গঠনতান্ত্রিক প্রক্রিয়া, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে সেটাকে পরিচালিত করে থাকে খুব স্বাভাবিকভাবে। বাংলাদেশের এখন যে পররাষ্ট্র নীতি বা যে অবস্থান, এই জায়গা থেকে যদি আমি একটু বলি, দেখেন বাংলাদেশের একটা বড় অর্জন বলতে পারেন যে ডক্টর খলিলুর রহমান তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন, কিন্তু অতি সম্প্রতি সরকার ক্ষমতা আসার পর থেকে যে রাজনৈতিক শক্তিশালী অবস্থান থাকা দরকার ছিল, বাংলাদেশ ফার্স্ট, যেটা দিয়ে আপনি কথা শুরু করেছিলেন, সেই জায়গাতে কিন্তু বাংলাদেশ সরকার এখন পর্যন্ত আসবো আপনার কাছে। আজিজুল বারী হেলাল, কেন এখনো পর্যন্ত আপনারা বাংলাদেশ ফার্স্টে আসতে পারলেন না? মানে এই অভিযোগটা বিরোধী রাজনৈতিক দলের। অপরদিকে সার্জিওগর বলে গেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তিনি ভূয়সী প্রশংসা করেছেন এবং দুটি দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, অংশীদারিত্ব জোরদার করার কথা, মানে সেই অগ্রাধিকারের কথাও তিনি জানিয়েছেন। দেখেন, এখানে আপনারা কূটনীতিক বিষয় নিয়ে আলোচনা করছেন। এই কূটনীতিক বিষয়টা সবার কাছে, আমাদের কাছে একটু সুপারফিশিয়াল, ভাষা মনে হয়। যেমন বললেন যে বিএনপি বাংলাদেশ ফার্স্ট এই নীতি নাকি পালন করতে পারছে না। যদি পালন নাই করতে পারতেন তাহলে আজকে আপনারা টক শোতে বলেন, পত্রপত্রিকায়, টেলিভিশনে সার্জিও গোরের এই যে সফর, তারপরে তারেক রহমানের চীন সফর, আমাদের তিস্তা প্রজেক্ট এবং পদ্মা ব্যারেজ নিয়ে যে আলোচনা, মার্কিন শুল্ক নীতি, এই বিষয়গুলো কত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং বাংলাদেশ এখানে কত কৌশলগত এবং কত কৃতিত্বপূর্ণ কাজ করছে। যে আপনার এই যে আমাদের যে ভারতের রাষ্ট্রদূত এবং মার্কিন রাষ্ট্রদূত আপনি যেটা বললেন, এবং দক্ষিণ এশিয়ার বিশেষ দূত ট্রাম্পের এই সার্জিও গোর, এখানে ইনভেস্টররা আসবে, বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে। তারপরে আপনি দেখেন যে ওই যে আমাদের ভাই যেটা বললেন যে সৌদি আরবের যে জোট, ওই যে রেড সি, ওই এলাকায় জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করছে, সেই সব নিয়ে আলোচনা। এত আলোচনা যখন হচ্ছে বাংলাদেশে, এরকম গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বা ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি, যেটা এই রাজনীতিতে বাংলাদেশে কখনো দেখেছেন? সবসময় একটা সাবসার্ভিয়েন্ট বাংলাদেশ, নত জানো। এখন সেখানে বাংলাদেশ একটা সামনের সারিতে এসছে। বাংলাদেশ ফার্স্ট হলো না কেন? তাহলে বাংলাদেশ ফার্স্ট হলো না কোথায়? আমাদের বাংলাদেশে সরকার পরিচালনায় এই পরাশক্তি দেশগুলোর অনেক বেশি প্রভাব থাকে। দেখেন, যখন চীনে গেছিল তারেক রহমান, যখন চীনে গেছিল, চীনের সাথে যে সমস্ত মানে কথাবার্তাগুলো হয়েছে, যে সমস্ত আলোচনা গুলো হয়েছে, সেই সব নিয়ে তখন টেলিভিশনে অনেক কথা বলেছে যে অমুক দেশ রাগ হবে, তমুক দেশ রাগ হবে, এটা ইন্ডিয়া কিভাবে নিবে, আমেরিকা কিভাবে নিবে। দেখলেন তো আমেরিকার সাথেও বাংলাদেশের সম্পর্কটা দেখলেন, যে তিনি আমাদের সরকারের এবং প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন। তিনি প্রশংসা করলে যে তিনি প্রশংসিত তা না, কিন্তু বিষয়টা যেহেতু আপনি বলছেন যে বাংলাদেশ ফার্স্ট না, সারাদিন আমি বললো বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশের স্বার্থটা আগে বাংলাদেশ দেখছে। কিভাবে দেখছে? যে আমাদের এই মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটাকে আমরা বন্ধুত্বপূর্ণ
তারপরে প্র্যাগমেটিক মানে বাস্তববাদী যেটা, তারপরে একটা ব্যালেন্স এবং একটা মানে আপনার ইন্টারেস্ট ড্রাইভেন একটা রিলেশনস উই আর বিল্ডিং। সেখানে বাংলাদেশ তার মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াতে পেরেছে বিধায় তো আপনি মার্কিন যুক্তরাষ্ট্র বলেন আর চীন বলেন, ইভেন ভারত বলেন, সবাই তো বাংলাদেশের সাথে সেই মানমর্যাদা নিয়ে কথা বলছে। সে তো সাবসার্ভিয়েন্ট, আমরা নতজানত না এখন। সুতরাং আমাদের সরকারের এই কূটনীতিক যে একটা অর্জন, সৌদি আরবিয়া অলরেডি বলেছে যে আমরা 81 মানে 81st যে ইউএনজি এর যে অ্যাসেম্বলিটা হবে সেখানে আমরা সভাপতিত্ব করছি। এবং আবার যিনি সভাপতিত্ব করবেন তাকে নিয়েও কিন্তু তাদের এক ধরনের প্রশ্ন আছে, মানে বিএনপি তাকে কেন আসলে পররাষ্ট্রমন্ত্রী বানালেন, সেই প্রশ্নও কিন্তু বিরোধী রাজনৈতিক দলের আছে। বিএনপি কারে পররাষ্ট্রমন্ত্রী বানাবে, তাই তো জামাত ইসলামের বা আপনাদের একটা সাজেশন দেওয়া উচিত, অমুককে পররাষ্ট্রমন্ত্রী বানান। আমরা আমাদের যোগ্যতম ব্যক্তিটিকেই বানাবো। এখন আপনি বলতে পারেন উনি তো আপনাদের দলের লোক না। দেখেন, পররাষ্ট্রনীতি এমন একটা জিনিস, আমাদের যে লক্ষ্য যে আগে ছিল যে ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান, এখন কিন্তু ওই দিন আর নেই। এখন আমরা চেঞ্জ করে দিয়েছি যে না, বাংলাদেশের স্বার্থটা আগে দেখতে হবে। সেই জিনিসটা যখন ডক্টর খলিলুর রহমান এগ্রি করলেন যে হ্যাঁ, বিএনপির যে পররাষ্ট্র নীতি, নতুন যে পররাষ্ট্র নীতি, এটা যখন এগ্রি করলেন, তখন তাকে আমরা আমাদের এই কাজে থাকলাম। এর সাথে দেখবেন আরো দুজন লোক আছে কিন্তু, হুমায়ুন আহমেদ, তিনি আমাদের দলের লোক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তাই না, হুমায়ুন কবির, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ, আমাদের দলের লোক সবাই। অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে টিমটা, এটা অবশ্যই আপনার, এই যে আপনি বলছিলেন যে পররাষ্ট্র নীতিটাকে আসলে বিএনপি পাল্টে দেওয়ার চেষ্টা করছে এবং সেখানে বারবার বাংলাদেশ ফার্স্টের কথা আপনি বলছেন। একটু প্রশ্ন করছিলাম আসলে আপনাকে, বাংলাদেশের রাজনীতি হোক কিংবা কূটনৈতিকভাবে বাংলাদেশের এগিয়ে যাওয়াকে দীর্ঘদিন আমরা বলার চেষ্টা করেছি যে শক্তিশালী রাষ্ট্রগুলো আসলে সেখানে একটা বড় প্রভাব ফেলে। এখন আসলে তারেক রহমানের সরকারের আমলে কি সেই প্রভাব থেকে আমরা বেরিয়ে আসতে পারছি কিনা, বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্র এবং চীনের ক্ষেত্রে? ফিরে আসবো জিপিএ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জিপিএ ইস্পাত নিবেদিত রাজকাহনের। বাংলাদেশের সাথে সম্পর্কের জায়গাটিতে রাজনৈতিকভাবে যদি আমরা চিন্তা করি, দীর্ঘদিন আসলে একটা ধারণা প্রচলিত ছিল বাংলাদেশের রাজনীতি কিংবা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যে শক্তিশালী যে রাষ্ট্রগুলোকে আমরা বলি, তাদের একটা বিশাল বড় প্রভাব বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশ কিভাবে চলবে, এমনকি বাংলাদেশের যে সরকার থাকে সেই সরকারের ভিতর ডিপ স্টেট কারা নিয়ন্ত্রণ করবে সেটি নিয়েও একটা বিস্তর আলোচনা। সেখান থেকে কি আমরা বেরিয়ে আসতে পারলাম এই সরকারের আমলে? সরকারের বয়স তো মাত্র 6 মাস। এখন যেটা 15 বছর, 17 বছর কিংবা তারও বেশি আগে, এটা থেকে রাতারাতি কি বের হওয়া সম্ভব? মানে আমি যদি এভাবে দেখি, এবং আমি আলোচনার সময় বলেছি যে উনি ভাই বললেন যে কূটনীতি ভাষা বা সেটা ধরা যায় না, ছোঁয়া যায় না। আসলেই তাই, কূটনীতির জায়গাটা তো এরকম। কারণ একটা ভিজিট হলো, ভিজিট দিয়ে সব শেষ হয়ে যাবে, বা আপনি যেটা বলছেন ডিপ স্টেট থাকা, প্রভাব থাকা। কারণ এক একটা রাষ্ট্র তার সক্ষমতা সামর্থ্য দিয়ে, এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্কের সমীকরণ, চীনের সাথে সম্পর্কের সমীকরণটা সেরকম নয়, যেমনটা নয় সৌদি আরব কিংবা জাপানের সাথে। প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাপার। আমি একটা জিনিস মনে করি কি, যে বিরতির সময় আমরা যেরকম আলোচনা করছিলাম, বাংলাদেশের শক্তিমত্তার জায়গা, এই যে আইটি, সেমিকন্ডাক্টর, সফটওয়্যার, এখানে কি আমরা যথেষ্ট মনোযোগ দিচ্ছি কিনা? এবং আমরা যদি আওয়ামী লীগ আমলে দেখি, প্রচুর প্রযুক্তির কথা বলা হয়েছে, প্রযুক্তিতে বিকাশের কথা বলা হয়েছে, এবং সেই বিকাশটা আক্ষরিক অর্থে কি জনগণের স্বার্থে, দেশের স্বার্থে হয়েছে, নাকি গুটি কতক মানুষের স্বার্থে হয়েছে? জিনিসটা আমরা এভাবে দেখি কিনা। আর আরেকটা প্রবণতা আমাদের যদি 50 বছরের ইতিহাসে দেখি, যখনই ক্ষমতার পালাবদল ঘটে, আগের সরকার যেটা করলো সেটাকে নাকচ করে দেওয়ার একটা প্রবণতা আছে। আমরা সেটার মধ্যে ঢুকে গিয়ে দেখি না যে এতে আমি যে নাকচ করলাম বা নিলাম না, তাতে কি দেশের লাভ হলো কি ক্ষতি হলো। এই জিনিসগুলো আমাদের দেখাটা বোধহয় জরুরি। এবং 24-এর যে পরিবর্তন, আমি মনে করি কি আমাদের অনেক কিছু সামনে এনে দাঁড় করিয়েছে। এই জায়গাটিতে আপনার একটা লেখা আমি পড়ছিলাম যে মানে ব্রিক্স সম্মেলনে দিল্লির আমন্ত্রণ জানিয়েছে প্রধানমন্ত্রীকে, মানে এখনো ঢাকা আসলে সিদ্ধান্ত নেয় নাই। আপনি যে সমীকরণের কথা বলছিলেন, একটা রাষ্ট্রের সাথে সমীকরণ একরকম, অন্য রাষ্ট্রের সাথে আরেক রকম হবে। ভারতের সাথে ঢাকার 24-এ পরবর্তী সময় যে সমীকরণ, সেটি নিয়ে আসলে অনেক বিস্তর আলোচনা চলছে। দেখুন, 24-এ যেটা বলা হয়েছে বা সামনে এসছে, সেটা কি ছিল? বিরোধী মতের কোনো স্থান ছিল না আওয়ামী লীগ সরকার আমলে, এবং শুধু ছিল না বললে কম বলা হবে। মানে
কণ্ঠ বা টুটি চেপে ধরতে ধরতে এমন একটা অবস্থা হয়েছে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। এবং যে পরিবর্তনটা হলো, সামনেরা সম্মুখভাগে ঠিক ছিল ঠিকই, আপামর রাজনৈতিক দলগুলো যোগ হয়েছে, সেখানে নানান শ্রেণী পেশার মানুষ যোগ হয়েছে, সেটা শুধু আর শিক্ষার্থীদের আন্দোলনে থেমে থাকেনি। তো সেই পরিবর্তন কিন্তু আমাদের সামনে এনেছে যে এক রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্কটা শুধু সরকারে থাকলে হবে না, জনগণ কেন্দ্রিক হয় কিনা। আমরা তো অন্তর্বর্তী সরকারের আমলে দেখেছি বাংলাদেশ ভারত দুই নিকট প্রতিবেশী সম্পর্কটা ইতিহাসের চরম তিক্ততায় পৌঁছেছে। আশা করা হয়েছিল, বিশেষ করে 2025 সালের ডিসেম্বরে যখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়, তার জানাজায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর শ্রদ্ধা জানাতে এসেছিলেন, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার যেমন এসেছিলেন, এবং ভারত 2025-এর দ্বিতীয়ার্ধ থেকে খুব জোরের সঙ্গে বলছিল নির্বাচনের পর সম্পর্কের আপনার ইতিবাচক পরিবর্তন ঘটবে। ফেব্রুয়ারিতে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন সরকারের শপথ নিলেন, সেখানে তারা লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাঠিয়েছিল। এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফর করেছিলেন। কিন্তু তারপরও কি ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই যে এগুলোর পর কিন্তু এক জায়গায় থমকে গেছে। কেন থমকে গেছে? তাদের স্থানীয় নির্বাচনের কারণে বাংলাদেশ বিরোধী যে রেটরিক, সেগুলোর রেটরিকে থাকেনি। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর আমরা লাগাতার পুশিনের অপচেষ্টা দেখেছি। আপনি একটা দেশের সঙ্গে সম্পর্ক ভালো করবেন, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিকে আমলে নিয়ে শ্রদ্ধা এবং মর্যাদার চোখে যদি না দেখেন, সেই সম্পর্কটা আসলে তো এগোবে না। ভারতের ক্ষেত্রে সেই জায়গাতেই আমার মনে হয় আটকে আছে। এই যে শ্রদ্ধা এবং পরস্পর যে সম্পর্কের জায়গাটিতে, মানে একটি কথা বলছিলেন রাহিদ আজিজ, যে দীর্ঘদিন আমরা দেখেছি বিগত সরকার কণ্ঠ চেপে ধরার চেষ্টা করেছে, তারা হয়তো কূটনৈতিক জায়গাটিতে বাংলাদেশকে সেই অর্থে এগিয়ে যেতে দেয় নাই। কিন্তু এখন এই 24-এর পরবর্তী সময় কিংবা বিএনপি সরকারের আমলে আজকে জামায়াত আমির অভিযোগ করেছেন ফ্যাসিস্টের চরিত্রে পুরোটাই ধারণ করেছে বর্তমান সরকার। ধারণ করেছেন কি পররাষ্ট্রের ক্ষেত্রে? জামাত ইসলামের আমির যেটা বলেছেন যে ফ্যাসিস্টের চরিত্র ধারণ করেছে, দেখেন একটা লোকের ফ্যাসিস্ট হতে কত সময় লাগে। শেখ হাসিনা প্রথমে ছিল আপনার স্বৈরাচার থেকে সে হয়ে গেল ফ্যাসিস্ট। 10 বছর 12 বছর স্বৈরাচারীগিরি করার পরে 18 সালের পরে তাকে আমরা ফ্যাসিস্ট বলা শুরু করলাম। তো পলিটিক্সে রিটোরিক, ডেমাগগ এগুলো থাকে, কিন্তু এমন পর্যায়ে যাওয়া উচিত না যেটা আপনার রেডিকুলাস, হাস্যকর হয়ে যাবে। আপনি আজকে একটা সরকারের 6 মাসও বয়স হয়নি, আপনি ফট করে তাকে ফ্যাসিস্ট বলে দিচ্ছেন। আগে তো সরকারকে স্বৈরাচার হতে হবে, তারপরে গ্র্যাজুয়ালি সে স্বৈরাচারের চূড়ান্ত রূপে যায় ফ্যাসিস্ট। হাসিনা ফ্যাসিস্টের পর হয়েছিল মাফিয়া। আমি যদি প্রথমেই বলি যে আপনি মাফিয়া হয়ে গেছেন, তাহলে তো আপনি মানে আপনি প্রোগ্রাম না করে একবারে হরতাল ডাক দিলেন, একবার এইগুলো এইরকম। মানে পলিটিক্সে একজন প্রধান ব্যক্তি, তিনি অবশ্যই কথাগুলো যেগুলো বলা উচিত, যেগুলো আমরা যারা রাজনীতি করি, আমরা যারা যে জিনিসগুলো নিয়ে আমরা হাস্যরসের উৎপাদন না হয়। এখন আসেন যে শ্রদ্ধা পারস্পরিক এই যে অন্য রাষ্ট্রের সাথে, দেখেন মনে রাখবেন যে গ্লোবালি উই আর লিভিং ইন এ ভিলেজ, we are living in a global village, so we are very much connected among all other countries. আমরা সবাই সবার সাথে কানেক্টেড। এইখানে আপনি বলছেন যে বড় বড় শক্তির সেই ডিপ স্টেট, বড় বড় শক্তির থেকে আমরা বেরোয় থাকতে পারবেন কিনা। আপনি কিভাবে বেরোয় থাকবেন? আমেরিকার নির্বাচনে আমেরিকা কি অঙ্গুলি হেলুনি করেনি যে রাশিয়ার পুতিনের একটা আপনার ম্যানিপুলেশন আছে, বলেছিল না? আপনার বিভিন্ন দেশের সরকার যখন পতন হয় তখন অন্য অন্য দেশের কথাবার্তা, এই যে আরব স্প্রিং হয়ে গেল, এখানে আমেরিকা ইউরোপের কথা বলা হয়, আপনার ইরান বিপ্লবের সময় রাশিয়ার কথা বলা হয়, তাই না? যেহেতু আমরা গ্লোবালি খুবই কানেক্টেড, অর্থাৎ এই যে বিশ্ব শক্তিগুলো, তাদের সাথে আমাদের এই স্মার্ট হ্যান্ডেলিং যদি না থাকে, তাহলে তো আপনাকে তারা গ্রাস করবেই। সুতরাং আপনি কখনই এই বড় বড় শক্তির কাছে আপনি দ্বারস্থ হন। ক্ষমতায় থাকার যখন প্রশ্নটা এসে যায়, শেখ হাসিনা যখন নির্বাচনকে বাদ দিয়ে, জনগণের রায়কে বাদ দিয়ে সে ক্ষমতায় টিকে থাকার জন্য বড় বড় দেশের কাছে যায় আকুতি বিনতি করত, অর্থাৎ আমাদের পররাষ্ট্রনীতিটা সাবসার্ভিয়েন্ট হয়ে যেত তখনই। সুতরাং ক্ষমতায় থাকার যে বিষয়টা, এইটা যখন জনগণ, এই দেশের জনগণের উপর নির্ভর করে, তখন কিন্তু বড় বড় রাষ্ট্রগুলো, বড় বড় শক্তিগুলো আপনাকে ওইভাবে দম্ভ দেখিয়ে কথা বলতে পারে না। কারণ
তখন আমরা আমাদের যে পারস্পরিক যে স্বার্থ, যেমন বড় বড় শক্তির সাথে আমাদের সম্পর্ক করতে হবেই বৈদেশিক বাণিজ্যের জন্য, আমাদের ইকোনমিক অ্যাডভান্সের জন্য, এগুলো আমাদের করতেই হবে। আপনি যদি মনে করেন না যে জাতীয়তাবাদের যে আদর্শ প্রথমে গড়ে উঠছিল বিশ্বব্যাপী আন্তর্জাতিকতাতে বাদকে ঠেকানোর জন্য একটা ন্যাশনালিস্ট ফোর্স তৈরি হতো, এখন আর সেটা কিন্তু হবে না। এখন আপনাকে বিশ্বের বহুমুখী সম্পর্ক আপনাকে রাখতেই হবে। সেই সম্পর্ক যখন সাবসার্ভেন্ট হবে, স্বার্থ দেখি সম্পর্ক, কিন্তু আপনার মূল প্রশ্ন যে ক্ষমতায় থাকার জন্য যখন বিদেশি শক্তির দরকার হয়, তখন সেই শক্তিগুলো আপনার উপরে খবরদারি করতে পারে। মনে রাখবেন, হ্যাঁ এখন করতে, এখন তো আমরা একটা নির্বাচিত সরকার, আমরা জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার। কেন এই অভিযোগ আপনারা করেন সালাউদ্দিন আইয়ুবী? ফ্যাসিস্টের চরিত্র কেন আসলে বলেন? এটা মানে এটা তাদের এইটা একটা রাজনৈতিক একটা রেটরিক। এই বক্তব্যটা আমি তো বললাম একটা হাস্যরসের উৎপাদন করে মানুষের। একটা 5 মাসের একটা সরকারকে আপনি বলছেন ফ্যাসিস্ট। আপনি বড়জোর বলতে পারতেন, বড়জোর আপনি বলতে পারেন যে সরকারের কিছু ব্যর্থতা আছে, এটা বলতে পারেন। কিন্তু আপনি যদি বলেন ফ্যাসিস্ট, তাহলে কেমন হলো আপনি? এরপরে কি বলবেন আমাদের? আরো তো 5 বছর এরপরে কি বলবেন আমাদের? মানে পলিটিক্সের জন্য ম্যাচুরিটিটা খুবই ইম্পর্টেন্ট। আমি বলছি না যে খেলাই ম্যাচুর, কিন্তু কথাবার্তাগুলো এইভাবে বলা উচিত। জি, ধন্যবাদ আপনাকে আবারও। দেখুন, বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশের ইন্টারেস্ট ফার্স্ট, এগুলো কথা যখন বলা হয় তখন কর্মের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কেন বলছি সরকার আসলে পররাষ্ট্রনীতিতে ব্যর্থ হয়েছে? আসলে এখন পর্যন্ত পররাষ্ট্রনীতির যেই অবস্থান, তাতে ব্যর্থতা একেবারে স্পষ্ট। কেন বলছি এই কথাগুলো? বাংলাদেশের স্বার্থ তারা দেখতে পাচ্ছে না। কেন বলছি? হেলাল ভাই যেটা বলছিলেন যে স্মার্ট হ্যান্ডলিং করছে সরকার, আসলে স্মার্টলি হ্যান্ডলিং করতে পারছে না। ওয়াই উই আর সেইং, আসলে এটা কেন বলছি একটু খুব খেয়াল করে দেখেন। আজকে আপনি বাংলাদেশের যদি 18 কোটি মানুষের ধরেন 5 কোটি পরিবার আছে, 5 কোটি পরিবারের প্রত্যেক পরিবারের হাহাকার হলো বাসায় গ্যাস নাই। এই যে গ্যাস নাই, গ্যাস না থাকার অন্যতম যে কারণগুলো আছে, এই কারণগুলো খুঁজলে আপনি দেখবেন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্যাসের পার্টনার হলো মার্কিন কোম্পানি শেভরন। তারা বছরে প্রায় 12 কোটি ঘনফুট এনএলজি উৎপাদন কমাচ্ছে। তারা কেন কমাচ্ছে এটা নিয়ে সরকারকে আসলে কথা বলতে পারছে? সাহস করে সেটা নিয়ে হ্যান্ডেল করতে পারছে? কোন সাউন্ড আপনি এ ব্যাপারে পাবেন? শেষ করি, আমি একটা শেষ করি। তারপরে কাতার থেকে বাংলাদেশ সরকার এনএলজি নিয়ে আসে। ইরান যুদ্ধের কারণে আজ থেকে 4 মাস আগে কাতার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যা আপনারা নিতেন তার অর্ধেক আপনাদেরকে নিতে হবে, তার বাকিটা আপনারা নিতে পারবেন না, পারছেন না, যৌক্তিক কারণে এটা পারছেন না। সরকার কি সেটা নিয়ে কোনো কাজ করতে পারছে? কোনো উদ্যোগ নিয়েছে? এই জায়গায় 100% ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। আসলে হরমুজ প্রণালী এবং জলপথের যেই যানবাহনের জটিলতা, জলযান বাংলাদেশে আসার যে জটিলতা, এই জটিলতা নিরসনে এখন পর্যন্ত কার্যত কোনো উদ্যোগ নিয়ে সফলতা দেখাতে পারেনি। এই যে জটিলতা, এগুলোর কারণে তেলের দাম যেভাবে তখন হু করে বেড়েছিল, গ্যাস আজকে সংকটের মধ্যে পড়েছে। একই ধারার কারণে, এই গ্যাসের কারণে বিদ্যুতের যে সংকট ছিল, পুরো বিশ্বের সমস্যা তো ছিল। আপনি কি অস্বীকার করতে পারবেন? পারবেন না। অনেক দেশগুলো এই হরমুজ প্রণালীর সমস্যাটা সমাধান করেছে, তারা সেই জায়গায় সফলতার পরিচয় দিয়েছে। আসলে বাংলাদেশ কি সেটা করেছে? সেই জায়গায় বাংলাদেশ পারেনি সরকার, সেটা আপনাকে স্বীকার করতে হবে। সরকার পারেনি। এবার আসে আরো কয়েকটা বিষয় আছে। একটা হলো ধরেন আপনারা খুব করে কথা বলছিলেন ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে। বাংলাদেশের সাথে ভারতের এই মুহূর্তে যে কয়েকটা সীমান্ত কেন্দ্রিক সমস্যা, তার মধ্যে অন্যতম হলো পুশিন নিয়ে বাংলাদেশের সরকারের এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা শব্দ শুনেছেন? এই সাহসটা কেন প্রধানমন্ত্রীর নাই? এই সাহসটা কেন নাই প্রধানমন্ত্রী যে তিনি পুশিন নিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারছেন না? আপনি পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে একটা শব্দ শুনেছেন, কেন পারেননি? এই পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী একটা কথাও বলেননি। আপনি করতে পারেন। বিরতি নিয়ে ফিরতে হবে। জি 25 পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি 25 পাত নিবেদিত রাজকাহন দেখছেন। সালাউদ্দিন আইয়ুবী, আপনি বলছিলেন যে নানান ইস্যুতে, বিশেষ করে ভারত বা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে এই সরকার কোনোভাবে কোনো সাহস দেখাতে পারেনি। আপনি পুশিনের কথা বলছিলেন। বিগত 5 মে পররাষ্ট্রমন্ত্রী খুবই সুস্পষ্ট বার্তা দিয়েছেন পুশিন নিয়ে। পুশিন ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ। কি ব্যবস্থা নিয়েছে আপনি বলতে পারেন? এখন পর্যন্ত কোন ব্যবস্থা নিয়েছে? প্রধানমন্ত্রী কোনো কথা বলেছে? এটি নিয়ে বলেনি, বলতে পারেনি, সাহস দেখাইতে পারেনি। আমি এইটা বাদ দিলাম, মাননীয় উপদেষ্টাকে যেভাবে অপমান করলো ইন্ডিয়া, সে ঢুকতে পারলো না বা ঢুকলো না, দেশে ফেরত আসলো, খুবই অপমানজনক বা আসবে বিমর্ষ অবস্থা বাংলাদেশে ফিরলো। এখন পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে?
এই বিষয়ে ভারত এখন পর্যন্ত কোনো বিবৃতি পর্যন্ত দিয়ে দুঃখ বাংলাদেশের প্রকাশ পক্ষ থেকে কিন্তু তৎক্ষণাৎ ভারত তো এখন পদক্ষেপ পর্যন্ত নেওয়া দুঃখ হয়েছে। প্রকাশ পর্যন্ত করেনি এই ইস্যুতে। সেই কাজটা তো বাংলাদেশের কূটনৈতিক সার্থকতা হতো, সফলতা হতো। এই কূটনৈতিক ব্যর্থতা কি অস্বীকার করতে পারবে সরকার? দীনেশ ত্রিবেদী, যাকে নিয়ে আজকে মনে করেন যে মোটামুটি বাহবা অবস্থা, সেই দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ঢুকেই যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে? কোন বক্তব্যের প্রেক্ষিতে? সে বলেছে বাংলাদেশের আকাশ আর ভারতের আকাশ একই আকাশ। বাংলাদেশের সীমান্ত বলতে সে অস্বীকার করেছে মূলত সেই জায়গা। এই যে সীমান্ত অস্বীকার করে ভারত বাংলাদেশ একাকার করে ফেললো, এখন পর্যন্ত সরকার কি উদ্যোগ নিতে পেরেছে? কার্যত কোনো উদ্যোগ নিতে পারেনি। শুধু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে একজন মন্ত্রী, এই স্ট্যাটাস ছাড়া আর কোনো উদ্যোগ কিন্তু এখন পর্যন্ত নিতে পারেনি। তাহলে ভারতের সাথে এখন পর্যন্ত আপনি বলতেই পারেন যে নতজানু অবস্থায় যা করছে বাংলাদেশ মেনে নিয়ে এখন পর্যন্ত এই অবস্থানে আছে। এরপরে একেবারে বাংলাদেশের খুব কাছে শুভেন্দু অধিকারী যে কথা একের পর এক বাংলাদেশের সম্পর্কে বলে যাচ্ছে, এই 48 ঘন্টার মধ্যে ঘটছে না, মানে ওনার সব কথাকেই তাহলে আসলে কেন মানে কাঁটাতারে বেড়া দিবে বলছে 48 ঘন্টার মধ্যে, এবং বেড়া দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এটা নিয়ে বারংবার বিজিবির সাথে বিএসএফ এর বারংবার ধাওয়া পাল্টা দেওয়া, কথাবার্তা, এরকম ঘটনাগুলো ঘটছে। এটাকে আপনি যদি মনে করেন যে কিছুই না, মানুষ মারা গেলে কিছু, তাহলে আসলে তো বাস্তবতা নয়। তিনি যেটা বলছেন সেটা কার্যত কাজ করার চেষ্টা করছেন, কার্যকর করছেন। সীমান্ত বেড়ার কথা বলছে, 48 ঘন্টার মধ্যে সে জমি দিয়েছে এবং সেটাতে কাজ শুরু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। আসলে কতটুকু বিশেষ করে এখনো এই সরকার নতজানু হয়ে আছে কি? এগুলো কোনো কথা না। দেখেন, আপনারা ক্রিকেট খেলায় দেখেছেন যে 5টা বলার থাকে, খেলা ম্যাচের গতি প্রকৃতি নির্ধারণ করে দেয় লাস্ট বলারটা কে হবে, শেষে স্লগ ওভারে কে বোলিংটা করবে। এখন সালাউদ্দিন আইয়ুবের বক্তব্য হলো যে আপনার যে ভালো বলারটা, ওইটাকে আপনি প্রথমেই খেলায় দিবেন, ম্যাচে প্রথমেই তার ভাগ্য বদলাই দিতে হবে, তাই না? তো এখন আপনার এই যে পুশিং নিয়ে কথা বলে দেখেন, আর কোন সরকার আমাদের মতো পুশব্যাক করতে পারলো? আমাদের একজন জওয়ান বললো যে আমার হাতেও কিন্তু রাইফেল আছে। এরকম কথা কখনো শুনেছেন? একবার শুনেছিলাম পাদুয়ার যুদ্ধে রৌমারিতে, আর এবার শুনলাম আপনার কুড়িগ্রাম সীমান্ত লালমনিরহাট। বাংলাদেশের রাজনীতির মাঠে সুতরাং এই কথাটা কিন্তু ঠিক না সালাউদ্দিন আইয়ুবের, যে আমরা জবাব দিতে পারিনি। যেই জবাব আমার জওয়ান দিচ্ছে, যেই জবাব আমার বিডিআর এর ওই যে বিজিবি সেক্টর কমান্ডাররা দিচ্ছে, আবার সেইটা জবাব থেকে আপনি প্রধানমন্ত্রীর কাছে চাচ্ছেন। আপনি মানে কতটা হাস্যকর আপনি চিন্তা করে দেন। আপনি মানে একজন কখন কোন বলারকে যে বল করাতে হবে সেটাও আপনি জানছেন। রাজনীতির এই নর্মসগুলো আপনাকে বুঝতে হবে। সেকেন্ডলি, আমাদের একজন উপদেষ্টা ইন্ডিয়ায় কিন্তু যায়নি শেষ পর্যন্ত। ইন্ডিয়া কিন্তু অনেক তদবির করেছে, উপদেষ্টাকে অন্তত 2 ঘন্টা তদবির করেছে যে আপনি যান। প্রথমে তাদের ভুল হয়েছে, উপদেষ্টা কি গিয়েছে? আমরা সেই মেরুদণ্ডটা সোজা করে দাঁড়িয়েছি, এগুলো বুঝতে হবে। এইবার আসেন যে দীনেশ ত্রিবেদীর কথা বললো, উনি বলছিল ফ্রেন্ডশিপের মতো যে 2 দেশের আকাশ যদি এক হয়ে যেত, তাই না? তার উত্তর বিএনপি কিভাবে দিছে যে আমরা তো চাইছিলাম 7টা দেশের আকাশ এক হয়ে যাক, সেই সার্কের মতো, যেটা ইউরোপ ইউনিয়নে একটা দেশের ভিসা পেলে সব দেশ ঘোরা যায়, সব দেশে একই কারেন্সি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা করেছেন সার্কের, সেই উত্তরটা আমরা দিয়েছি না? তো ওই যে বলছি তো যে কখন আপনি আপনার কাছে যে তীরগুলো আছে শত্রুকে বধ করবেন, কোন তীরটা কখন দেবেন সেটা আমি ভালো জানি। আমি ফিরবো আপনার কাছে, আমি একটু রাহিদ এজাজের কাছে গিয়ে আপনার কাছে আসতে চাই। রাহিদ এজাজ, মানে কখন আসলে কোন চালটা চালতে হবে? কূটনীতিতে সেই চালটা চালা খুবই গুরুত্বপূর্ণ। মানে ভূ রাজনীতির এই কঠিন পরীক্ষায় কে কখন কোন চাল চালছে? প্রশ্নটা অনেকটা অ্যাবস্ট্রাক্ট, এখন ঠিক কোন জায়গা থেকে বাংলাদেশ কতখানি চাল চলে এগিয়ে যেতে পারে? বাংলাদেশ প্রথম কথা হচ্ছে কি, ওনারা রাজনীতিবিদ পাল্টাপাল্টি ওনারা করতে পারে না। এখন আপনি প্র্যাকটিশনের জায়গা থেকে জিনিসটা দেখি যে আমি কি বিরোধিতার জন্য বিরোধিতা করব না খুব প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক ওয়েতে দিব। এখন যদি আপনি চালের কথা বলেন, ধরা যাক প্রধানমন্ত্রী প্রথম সফরে কোন দেশ যাবেন? চীনে যাবেন, যে ভারত যাচ্ছেন না। এবং খুব আমার কাজের অভিজ্ঞতা, আমার কাছে গত 8-10 বছর ধরে খুব অবাক লাগে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন আগে যাচ্ছেন না ভারত যাচ্ছেন, এটা নিয়ে তর্ক বিতর্ক তৈরি হচ্ছে, খুব কৌতূহল, জল্পনা। এখন বাংলাদেশ তো সেই দেশে যাবে বা সেখানে যাবে যেখানে তার স্বার্থটা বেশি। ধরা যাক মালয়েশিয়াটা আমি স্মার্ট মুভ এদিকেই দেখি যে
মালয়েশিয়ার সাথে শুধু ম্যান পাওয়ার না, 11,000 শিক্ষার্থী সেখানে পড়াশোনা করেন, যারা সেকেন্ড লার্জেস্ট চীনের পরে, যেখানে চীনের 60,000 শিক্ষার্থী পড়েন। মালয়েশিয়ার পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটিগুলোতে অনেক ফ্যাকাল্টি আছেন, সুনামের সঙ্গে কাজ করছেন। তো মালয়েশিয়ার সাথে আমরা হালাল ইন্ডাস্ট্রি, সেমিকন্ডাক্টর, সফটওয়্যার এবং নানান রকম ব্যবসা বাণিজ্যের মধ্যে এগোতে পারি। তাহলে শুধু টিপিক্যাল ম্যান পাওয়ার এক্সপোর্টের দিকে না গিয়ে, তো সেই জায়গাতে আমি দেখি কি মালয়েশিয়া দিয়ে শুরু করাটা খুব ভালো। এরপর যদি বলি চীন সফর যে হলো, এই চীন সফরটাকে আমি 8-10টা চীন সফরের মতো দেখি না। 2016 সাল অক্টোবরের কথা মনে করিয়ে দেই, প্রেসিডেন্ট শি জিনপিং আসছিল, রেড কার্পেট বিছিয়ে দেওয়া হলো, বিলিয়ন বিলিয়ন ডলার, 2 ডজন 3 ডজন প্রজেক্ট। আমরা যদি 10 বছর পরে দেখি কত টাকা ছাড় হলো, 25% মতো প্রজেক্ট, 25টার মধ্যে 10টাও হয়নি। তাহলে আমরা যে অনেক বড় ঢাকঢোল পিটায় চুক্তি সই করি, টাকার অঙ্ক ঘোষণা দেই, অনুদান নেই, এগুলো শেষ পর্যন্ত আমরা করতে পারি কি পারি না। তো সেই জায়গাতে আপনি যদি বলেন চালটা ঠিক দিচ্ছি কিনা, প্রথম সফর হিসেবে আমি মালয়েশিয়া যাওয়াটাকে নতুন ধরনের একটা উদ্যোগ বলে মনে এই করি। যে নতুন বার্তা আমরা পেলাম আজিজুল বারী হেলাল, মানে শুধু সফর কিংবা আসলে বৈঠক হলেই তো হবে না, সেটার একটা দৃশ্যমান বাস্তবতা থাকতে হবে। সেই জায়গাটিতে বিএনপি যেতে পারছে, যদিও দেখেন, সেটা আসলে বিরোধী রাজনৈতিক দল অস্বীকার করছেন। দেখেন, প্রধানমন্ত্রী সংসদে বলেছে যে আমাদের সরকারের সময় আমরা কিন্তু তিস্তা বহুমুখী প্রজেক্টটা করব, আমরা পদ্মা ব্যারেজটা করব, এবং এর যে অর্থনৈতিক লাভ এবং ফারাক্কাবাদকে নিশ্চল করে দেওয়ার যে এইটা একটা আলোচনা। কিন্তু আবার এই আমি এখন এই সরকারের আলোচনায় না যে আমি মার্কিন অনেক সমালোচনা ধরেন এখন আমি হয়েছে। বলি এই আলোচনায় না যে আমি এখন ভাই বারবার সেমিকন্ডাক্টর খাতটা বলছেন, একটু এইটা জানতে চাই আমি, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে যে সমালোচনার মুখোমুখি আপনাদের হতে হয়েছে, সেটি নিয়ে আসলে আপনাদের কোনো মার্কিন এখন 10% ট্যাক্স হয়েছে। মার্কিনের যে তুলা, এই তুলা যদি আমরা আমদানি করি, সেই তুলা দিয়ে যদি আমি কাপড় বুনি, সেই কাপড়টা তখন আমেরিকান একটা পণ্য হচ্ছে এবং সেখানে আপনি ডিউটি ফ্রি পাচ্ছেন। তাহলে আপনার এই প্রোডাক্টটা লাভ হচ্ছে না, এটা পলিটিক্যাল, এটা লাভ হচ্ছে না আপনার বাণিজ্য। আমি যদি এখন ওদের দেশের তুলাটা নিই, আমি মিশর থেকে তুলা কিনে যেই টাকা দিয়ে আমি গার্মেন্ট বানাবো, ওর পর যদি ট্যাক্স বসাই দেয় আমেরিকা, আর যদি আমেরিকা থেকে তুলা কিনে আমি যদি গার্মেন্ট বানাই, সেটা যদি আমি আমেরিকার বাজারে বাজারজাত করি, আমার যদি ট্যাক্স, আমার যে পণ্যের দাম কমলো, তাহলে আমি বেশি বিক্রি করতে পারলাম। এটা একটা বিষয়। সুতরাং এই যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক চুক্তি, যে শুল্ক বাধা যে মুক্ত হলাম, যদিও আমেরিকার কোর্টে এটা হেরে গেছে, ট্রাম্পের এই নীতি আর থাকছে না, কিন্তু শুল্ক আমরা এখন 10% ট্যাক্স দিচ্ছি। একদম সময় এখন আমি একটু বলি, দেখেন বাংলাদেশের কদর বেড়েছে কিনা। অবশ্যই বিশ্বের রাজনীতিতে বাংলাদেশের কদর বেড়েছে। আপনি সেদিন 27শে জুলাই নব থিয়েটারে ভাসানী সিনেমা, এই নব থিয়েটারে আপনার সেমিকন্ডাক্টর যে কনফারেন্সটা হলো, এইখানে আপনি জানেন যে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের একটা প্রতিযোগিতা। আপনি যদি সেমিকন্ডাক্টর খারাপ, আপনি বলতে দিলেন না, ভাই একটু বলছিল যে বাংলাদেশের যে অপার সম্ভাবনা, প্রধানমন্ত্রী তারেক রহমান দেখলো যে দেখেন বিদেশের যে কোম্পানিগুলো আছে, যে অ্যাপল কোম্পানি, মাইক্রোসফট, বিভিন্ন কোম্পানির যে সেমিকন্ডাক্টর ডিজাইনটা বাংলাদেশে যদি করে, অনেক কম টাকা আমরা করতে পারি। ধন্যবাদ আজিজুল বারী হেলাল, সালাউদ্দিন আইয়ুবী, রাহিদ ইজাজ আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জি 25 নিবেদিত রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে ডিবিসির সঙ্গেই থাকুন।